বিরোধী দল যদি ক্ষমতায় আসে বা ইনকামবেন্ট গভর্নমেন্টকে সরিয়ে যদি আসতে হয় তাহলে সবার আগে একটা ঠিকঠাক লিডারশিপ দরকার। এই বাংলায় রাজনীতি করতে গেলে বাঙালিকে বুঝতে হবে এখানে ওই নর্থ ইন্ডিয়ান ইডিওলজি নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিকে ম্যানিপুলেট করা সম্ভব নয়। তৃণমূল কংগ্রেসের শক্তি শুধুমাত্র তার দল নয়, এই মুহূর্তে রাজনীতিটা হচ্ছে মানিটারি পাওয়ার এবং বাহুবলের ওপরে। এই দুটো ইলেকশনের অন্যতম গুরুত্বপূর্ণ মেশিনারি। দুর্নীতি দিয়ে এখন আর ভোটে জেতা যাবে না বলেই আমার ধারণা। তার কারণ দুর্নীতিটা যে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে আছে এবং নেতা মানেই যে সে চোর, এরকম একটা ধারণা মানুষ অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, সে যে পার্টিরই হোক না কেন। যে একজন মানুষ কোনো দিন তিনখানা কাজ একসাথে করতে পারেন না। এই মাল্টিটাস্কিং করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলের ওপর থেকে তার নিজস্ব কন্ট্রোলটা হারিয়ে ফেলেছেন। উনি যতই ধমক দিক, বকুক জকুক, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে একে ওকে তাকে এসপিকে বকে দিলাম, অমুক কাউন্সিলরকে বকে দিলাম, এরকম ইমেজ হয়ে গেছে মানুষের। যে আপনি যদি কোনো মানুষের কাছে যান যে আমি অমুক পার্টি থেকে এসেছি, আপনি যে পার্টি করুন, তৃণমূল, বিজেপি, সিপিএম, যেই আপনি বলবেন যে আপনি নেতা, সঙ্গে সঙ্গে লোকে ধরে নেবে আপনি চোর। যে হ্যাঁ, এর পরেরটা বলুন। 26শে বিধানসভা নির্বাচন রয়েছে এবং তার আগে তৃণমূল সরকারকে তার আসন থেকে সরানোর জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উঠে পড়ে লেগেছেন, কিন্তু সেরকমভাবে কোনো ইস্যুই পাচ্ছেন না। কখনো বাংলাদেশ, কখনো আরজিকর, যদিও দুটোই কোথাও গিয়ে ফ্লপ হয়েছে। এখন বর্তমানে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দেওয়া থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রীর নামে পুলিশ থানায় গিয়ে অভিযোগ দায়ের করে মোটামুটি 26এর যে বিধানসভা নির্বাচন রয়েছে তার জন্য বিজেপি লড়াই শুরু করে দিয়েছে গতকাল থেকে আমরা দেখতে পেলাম। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে অরিত্রদা। অরিত্রদা, তুমি বাংলা হান্টে আমি স্বাগত জানাচ্ছি। যে প্রসঙ্গের দিকে আসছি, যে 25-এর ইতিমধ্যে আমরা দেখেছি যে বিরোধীরা একবারে সরব হয়েছে মমতা সরকারকে তার আসন থেকে সরিয়ে দেওয়ার জন্য। কোথাও গিয়ে কি বিজেপি কিংবা সিপিআইএমের সেরকম কোনো ইস্যু পাচ্ছে না তারা, যে সেই ইস্যুর ওপরে একেবারে লড়াই করে তারা 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের শাসনকে অবসান করে ফেলবে? দেখুন, ইস্যু অনেক কিছু রয়েছে, হাজার হাজার ইস্যু রয়েছে, কিন্তু যেটার অভাব রয়েছে সেটা হচ্ছে বিরোধীদের সাংগঠনিক শক্তির এবং একটা ইউনাইটেড ফ্রন্ট তৈরি করা উচিত। প্রথম কথা হচ্ছে, এত বছরের একটা ইনকামবেন্ট গভর্নমেন্ট, আমাদের মাথায় রাখতে হবে যে কোনো বিরোধী দল যদি ক্ষমতায় আসে বা ইনকামবেন্ট গভর্নমেন্টকে সরিয়ে যদি আসতে হয় তাহলে সবার আগে একটা ঠিকঠাক লিডারশিপ দরকার। এই মুহূর্তে বিরোধী শিবিরে সবথেকে বড় ক্রাইসিস হচ্ছে মুখ। মানুষ কাকে ভরসা করবে? একটা তো মুখ্যমন্ত্রীর মুখ থাকবে। যে আমার যদি কেউ জিজ্ঞাসা করে যে আচ্ছা ঠিক আছে, পরের বছর মমতা বন্দ্যোপাধ্যায় ধরা যাক কন্টেস্টই করলেন না ইলেকশনে, তাহলে মুখ কী, অল্টারনেট কী? তৃণমূল থেকে না হয় আরেকজন সেকেন্ড ইন কমান্ড হিসেবে অভিষেক ব্যানার্জিকে দাঁড় করানো হলো। তাহলে এদিকে মানে লড়াইটা করবো কার সাথে? উল্টো দিকের ময়দানে কেউ নেই। সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের সংশয় যে শুভেন্দু অধিকারী নাকি সুকান্ত মজুমদার নাকি দিলীপ ঘোষ নাকি নতুন কোনো মুখ, এইটা নিয়ে বিজেপির শিবিরের মধ্যে একটা টানাটানি শুরু হয়েছে। ফলে যতক্ষণ না পর্যন্ত দল হিসাবে বিজেপির মধ্যে একটা ইউনিফর্মিটি থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের কর্মীদের মধ্যেই আস্থা থাকবে না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, ইস্যু অনেক কিছু রয়েছে। প্রথম কথা হচ্ছে, দুর্নীতি দিয়ে এখন আর ভোটে জেতা যাবে না বলেই আমার ধারণা। তার কারণ দুর্নীতিটা যে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে আছে এবং নেতা মানেই যে সে চোর, এরকম একটা ধারণা মানুষ অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, সে যে পার্টিরই হোক না কেন। লোকসভার আগে দুর্নীতি নিয়ে প্রচণ্ড লাফালাফি হলো, কিন্তু আমরা রেজাল্টে এসে কমপ্লিটলি একটা 180 টার্ন টেবিল সিচুয়েশান হয়ে গেল। কিন্তু ঘটনা হচ্ছে, তাহলে অল্টারনেট যেটা করা যেতে পারে, প্রথম কথা হচ্ছে লোকালাইজড ইস্যু তৈরি করতে হবে। বাংলাদেশের সমস্যা, হিন্দু জাগরণ, এগুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু এই যে কনসেপ্ট অফ হিন্দুইজম, এটা তো একটা বৃহত্তর কনসেপ্ট এবং বাংলার বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন ধরনের হিন্দু রয়েছেন। মানে উত্তরবঙ্গের মানুষকে যেভাবে অ্যাড্রেস করব, উত্তরবঙ্গের হিন্দুদের যে সমস্যা দক্ষিণবঙ্গের হিন্দুদের সেই সমস্যা নয়, বা কলকাতার হিন্দুদের সেই সমস্যা নয়, বা গার্ডেন রিচের হিন্দুদের সেই সমস্যা নয়। আবার মাইনরিটিও যদি বলতে হয়, তাহলে কলকাতার মুসলিম মাইনরিটি যে সমস্যার মধ্যে রয়েছেন, হয়তো মালদার মাইনরিটি সেই সমস্যার মধ্যে নেই। সেখানে আবার হয়তো মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যেই আবার বিভিন্ন রকম সমস্যা রয়েছে, কিংবা আমাদের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশন, বিভিন্ন রকম মাইনরিটির বিভিন্ন রকম সমস্যা রয়েছে। ফলে সবার আগে ওই দুর্নীতির ইস্যুটাকে দিয়ে একটা গভর্নমেন্ট চেঞ্জ করা যাবে, এই ধারণা থেকে আমার মনে হয় বেরিয়ে আসতে হবে।
প্রত্যেক এলাকার নিজস্ব কিছু সমস্যা থাকে, সেই সমস্যাগুলিকে আইডেন্টিফাই করে অঞ্চল থেকে, যেটা গান্ধীজি বলেছিলেন পূর্ণ স্বরাজ, মানে ছোট ছোট জায়গাগুলোকে স্বতন্ত্র করতে হবে, অটোনোমাস জায়গা, মানে একেবারে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা, জেলা থেকে শুরু করে তারপরে একটা শহর, এই যে পরপর আমাদের এই মুহূর্তে রাজ্যটা খুব বেশি শহর কেন্দ্রিক হয়ে গেছে, রাজ্যের রাজনীতিটা। সেই জায়গায় গ্রামগঞ্জ, মফস্বল, সাবার্বস, একটু পঞ্চায়েত জায়গাগুলোতে কিন্তু তৃণমূল এখনও যথেষ্ট গুরুত্বপূর্ণভাবেই তার সংগঠনটাকে অপারেট করে চলেছে। এবং আমাদের আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে তৃণমূল কংগ্রেসের শক্তি শুধুমাত্র তার দল নয়, এই মুহূর্তে রাজনীতিটা হচ্ছে মানিটারি পাওয়ার এবং বাহুবলের উপরে। এই দুটো ইলেকশনের অন্যতম গুরুত্বপূর্ণ মেশিনারি। এক, তৃণমূল কংগ্রেসের একটা বিরাট পলিটিক্যাল ইনভেস্টমেন্ট রয়েছে বিভিন্ন রকমভাবে, কখনো প্রাইভেট স্পন্সরশিপ কিংবা মানে তা আমি যদি ধরেই নিই যে তোলাবাজির টাকাতে হচ্ছে, যেইভাবেই আসুক না কেন একটা বিরাট অঙ্কের টাকার ইনভেস্টমেন্ট রয়েছে ভোটে। দ্বিতীয় কথাটা হচ্ছে এই টাকাটাকে দিয়ে তারা যেটা করেন যে একটা বিরাট মাসেল পাওয়ারকে ব্যবহার করে। আরেকটা যেটা থার্ড পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের যে এক্সিকিউটিভ মেশিনারি রয়েছে রাজ্যের, বিডিও, ডিএম, বিএলআরও, পুলিশ ডিপার্টমেন্ট, এদেরকে বিভিন্ন রকমভাবে ভোটের সুবিধার্থে নিজের ইলেকটোরাল স্বার্থে ব্যবহার করে হচ্ছে ইনকামবেন্ট গভর্নমেন্ট। তো সেই কারণে আমাকে এই তিনটে জায়গাকে আগে সঠিকভাবে অ্যাড্রেস করতে হবে। তারপরে যেটা করতে হবে যে কেবলমাত্র এই যে ধরুন ফর এক্সাম্পল আরজিকর একটা বিরাট বড় ইস্যু ছিল, আরজিকর ইস্যু নিয়ে আমাদের এখানে যে অবস্থা তৈরি হয়েছিল সেটা মোটেই খুব একটা মানে লঘু সমস্যা নয়, এবং সেটা স্বয়ং সুপ্রিম কোর্টও বুঝতে পেরেছিলেন যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গিয়েছিল সেই সময়। সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্ট মামলাটা দিল্লিতে টেনে নিয়ে গেছিলেন গণতান্ত্রিক ব্যবস্থাটাকে রিস্টোর করার জন্য। এটা ছিল সুপ্রিম কোর্টের মাস্টার স্ট্রোক। কিন্তু সেই সময় গোটা আন্দোলনটা মানে যারাই করে থাকুক, বিজেপি যদিও সক্রিয় অংশ নিতে পারেননি, ডাক্তাররা সেখানে নেননি, শোনা যায় সেখানে নাকি লেফটদের একটা প্রচণ্ড ডমিনেন্স ছিল, তারা গোটা ব্যাপারটাকে মেডিকেল লবি, কাউন্সিল, আরজিকর এবং এই শহরের 4-5টা মেডিকেল ইনস্টিটিউটের মধ্যে লিমিট করে ফেললো। সেই জায়গায় ধরুন পুরুলিয়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, এই যে বা দার্জিলিং, এই যে কিংবা দক্ষিণবঙ্গের দিকে যদি ডায়মন্ড হারবারের দিকে চলে যাই, আরও নিচের দিকে সুন্দরবন রিমোট এরিয়ায় চলে যাই, সেখানকার মানুষের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন নিয়ে কোনো ডেডিকেটেড কথা বলা হলো না। সেখানে বহু এই তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, কালকেও দেখলাম তৃণমূলের একজন কর্মী খুন হয়েছেন, সেই গোষ্ঠীদ্বন্দ্ব বিধানসভা নির্বাচনে তৃণমূলের যে নির্বাচন রয়েছে তার মধ্যে কতটা প্রভাব পড়তে পারে? দেখুন, গোষ্ঠীদ্বন্দ্বটা হচ্ছে তার সাথে তৃণমূলের সিট কমবে বা বাড়বে তার কোনো সম্পর্ক নেই। গোষ্ঠীদ্বন্দ্বটা কেন হচ্ছে বলে আমার যেটা পার্সোনাল অবজারভেশন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল যেহেতু কোনো নির্দিষ্ট ইডিওলজি বা ব্যাকবোন নেই, সেই কারণে অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসটা করতে আসছে একটা বড় অঙ্কের পপুলেশন, যেটা রাইটলি অভিষেক ব্যানার্জি পয়েন্ট আউট করার চেষ্টা করছেন, কিন্তু তাকে সামহাও সাইডলাইন করে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে একটা বড় অঙ্কের পপুলেশন তৃণমূল কংগ্রেস করতে আসেন এরকম একটা এজেন্ডা নিয়ে যে কোনো একটা পোস্ট পেয়ে গেলেই প্রচুর টাকা ইনকাম করা যাবে। তাদের কাছে তৃণমূল কংগ্রেসটা একটা প্রফেশন বা ব্যবসার মতো হিসেবে তারা দেখছেন যে যাই হয়ে যাক না কেন, একটা পাড়ার দাদা গোছের একটা যদি কিছু হয়ে যেতে পারি তাহলেই আমি এখানে সিন্ডিকেটে কারবার চালাবো, 4জন কাউন্সিলরকে নিয়ে দলবাজি করবো, এই দোকান ওই দোকান থেকে টাকা তুলবো, মফস্বলে আবার অন্যরকমভাবে, মানে এই তোলাবাজি কিংবা লোককে ধমক চমক দিয়ে এই যে মাসেল পাওয়ারটাকে ব্যবহার করে বেআইনি রোজগার করাটা হচ্ছে একটা বড় অঙ্কের লোকের ব্যবসা কিংবা জীবিকা। এবার যখনই সেখানে দুটো মানে একটা জঙ্গলে তো রাজা একজনই হয়, সেই রকম ব্যাপার আর কি। তো একটা জায়গায় যখন দুটো রাজা চলে আসে, আপনি সুখে শান্তিতে তোলাবাজি করছেন, আমিও আবার একটা দাদা হিসেবে সেখানে গজিয়ে উঠলাম, তখন আপনার সাথে আমার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়। আমি তখন টাকা রোজগার করতে যাচ্ছি, আপনিও টাকা রোজগার করতে যাচ্ছেন, এবং তখন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের জন্য বিভিন্ন রকম আনলফুল মিনস ব্যবহার করছে, এবং এটা দীর্ঘদিন ধরেই হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস যেভাবে পার্টিটা উত্থান হয়েছিল, সেটা হচ্ছে এই যে তৃণমূল কথাটার অর্থ হচ্ছে গ্রাসরুট, সেই গ্রাসরুটের সাথে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের হায়ার লেভেল স্টেক হোল্ডারদের কোনো যোগাযোগ নেই। তারা ওপর থেকে একটা ওয়ানলাইন কমান্ডে কাজ করেন। প্রথম কথা হচ্ছে যে কোনো পলিটিক্যাল পার্টি চালাতে গেলে, ধরুন আমি যদি চিফ মিনিস্টারের কথাই বলি, তিনি কিন্তু দু ধরনের রোল অপারেট করেন। একটা হচ্ছে এক্সিকিউটিভ পার্ট, যেটা তিনি হচ্ছে মানে অ্যাজ আ চিফ মিনিস্টার অফিস হিসেবে যেটা অপারেট করছেন, আরেকটা হচ্ছে লেজিসলেটিভ পার্ট, যেটা মানে মানুষ তাকে নির্বাচন করেছে ল মেকিং এবং ল ফ্রেমিংয়ের জন্য, সেটা তিনি বিধানসভায় করছেন। ফলে তার কিন্তু একটা ডুয়াল রোল রয়েছে। এবার ঘটনা হচ্ছে সেই একই ব্যক্তি যেহেতু দলেরও একমাত্র পদাধিকারী, মানে এখন তো ওই একটাই পোস্ট বলে সবাই, এই যে ওয়ান ম্যান আর্মি শো হচ্ছে, সেই ওয়ান ম্যান আর্মি শো হওয়ার জন্য যেটা হচ্ছে
যে একজন মানুষ কোনো দিন তিনখানা কাজ একসাথে করতে পারেন না। এই মাল্টিটাস্কিং করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলের ওপর থেকে তার নিজস্ব কন্ট্রোলটা হারিয়ে ফেলেছেন। উনি যতই ধমক দিক, বকুক জকুক, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে একে ওকে তাকে এসপিকে বকে দিলাম, অমুক কাউন্সিলরকে বকে দিলাম, কিন্তু ওইভাবে হয় না। তার কারণ হচ্ছে কি, এটা অনেকটা সেলসের একটা মডেল তৃণমূল কংগ্রেস অপারেট করে। এই নিয়ে প্রচুর পলিটিক্যাল সায়েন্টিস্টরা আগে লিখেছিলেন যে এখানে যেটা করা হয় এটাকে অ্যাকচুয়াল টার্মটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স। মানে ফর এক্সাম্পল, আমি সুপ্রিমো, আমার একটা দল অপারেট করতে গেলে আমার মাসে 100 টাকা লাগবে। আমার আন্ডারে 5 জন লোক আছে, আমি তাকে বললাম যে ভাই প্রত্যেকে 20 টাকা করে তুলে এনে দেবে, আমার 100 টাকা হলে আমি তোমাকে তোমার পদে রাখবো, যদি তুমি না রাখো আমাকে 20 টাকা করে এনে দিতে পারো পার হেড, যে এনে দিতে পারবে না তাকে ভাগিয়ে দেবো। এইটা বলে আমি চুপ করে বসে রইলাম, মাসের শেষে আমার 100 টাকা রোজগার হয়ে গেল, আমি সুখে শান্তিতে রইলাম। এবার যে লোকটাকে আমি 20 টাকা তুলতে পাঠিয়েছি সেই লোকটা 20 টাকার ব্যবসার বদলে 200 টাকার ব্যবসা করছে কিনা সেটা আর আমি দেখছি না, আমার 100 টাকাটা উঠে গেলে আমি চুপ করে বসে থাকছি। এই যে মডেল অফ ফ্র্যাঞ্চাইজি যেটা দীর্ঘদিন ধরে অপারেট করছে, সেইটা করতে গিয়ে এখন যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসে আপনি এরকম বহু লোক দেখতে পাবেন যারা কিন্তু রাজনীতিটা বহু বছর ধরে করছে, কিন্তু রাজনীতির মতো করে করছে। তাদের কিন্তু না আপনি কোনো পজিশনে দেখবেন, তাদের না কোনো ভোটের টিকিট দেওয়া হচ্ছে, না কোনো রকম পদ দেওয়া হচ্ছে। কারা পজিশনগুলো পাচ্ছেন? যারা মাসেল পাওয়ার আছে, যারা পলিটিক্যাল পার্টিকে ফান্ডিং করতে পারছেন, কিংবা যাদের প্রচুর হোমরা চোমরা গুন্ডা বদমাস চেনাশোনা আছে, তারাই দলের যে ল্যাডার সেই ল্যাডারে হুহু করে উপরে উঠে যাচ্ছে। আর প্রচুর যুবনেতা, প্রচুর ছেলেমেয়ে, প্রচুর সিনিয়র পলিটিশিয়ান যারা গ্রাসরুটে মানে কাউন্সিলরদের সাথে দীর্ঘ বছর ধরে হয়তো কাউন্সিলরের সাথে কাজ করছেন বা চেয়ারম্যান হওয়ার এলিজিবিলিটি রাখেন, এমএলএ হওয়ার এলিজিবিলিটি রাখেন, তারা পান না একটাই কারণে, তার কারণ তারা রাজনীতিটা রাজনীতির মতো করে করছেন, তোলাবাজিটা করতে পারছেন না। তো সেই জায়গা থেকে যদি বিরোধী শিবিরকে অপারেট করতে হয় তাহলে আগে অপোজিশনকে বুঝতে হবে। এখন যেটা হচ্ছে যে শুধুমাত্র টিভিতে এসে বললাম বা 4টে জায়গায় সভা করলাম সেইটা দিয়ে হবে না, অ্যাক্টিভেশনটা ভীষণ কম রয়েছে। লেফটের তো গ্রাউন্ডে কোনো অ্যাক্টিভিটি অলমোস্ট নেই, তারা নিজেরাই সেগুলো স্বীকার করে। আর বিজেপির ক্ষেত্রে যতটা বা আছে, যেরকম আমি বারবার বলেছিলাম যে শুভেন্দু অধিকারী আমাদের এলওপি, তিনি একটা মিডিয়া বাইটে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে আলুর দাম আমাদের নর্থ ইন্ডিয়ার আলুর দামের থেকে পশ্চিমবঙ্গের আলুর দাম বেশি কেন? এই যে মাঝখানের যে একটা দালাল চক্র এবং এই ট্রান্সপোর্টেশনের বিজনেসের জন্য আমাদের অন্যান্য বহু রাজ্যের থেকে অন্তত 10 থেকে 12 টাকা বেশি পার কিলোতে আলু বাজার থেকে কিনতে হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এলওপি তুলেছিলেন, কিন্তু তারপরে এলওপির পরে গ্রাউন্ডে সেটা নিয়ে কোনো আলোচনা হলো না। এইটা যেটা করা যেত সেটা হচ্ছে বিভিন্ন পাড়ায় পাড়ায় বাজারে যেখানে এই দালাল চক্রগুলি আছে, যার জন্য মুদ্রাস্ফীতিগুলি হচ্ছে, যার জন্য জিনিসের দাম বাড়ছে, আমরা সেইখানে গিয়ে মানুষকে বোঝানো উচিত ছিল যে এই দেখুন এইটা একটা সমস্যা। ফলে ইস্যু নেই এ কথা ভুল, মানে ইস্যু অনেক কিছুই আছে। এখন আজকে স্বাস্থ্য নিয়ে ইস্যু আছে, এর আগে শিক্ষা নিয়ে ইস্যু ছিল, এবং সবথেকে বড় কথা হচ্ছে বিজেপিকে এখানে কমব্যাট করতে গেলে দিল্লির বিজেপিকে সাপোর্ট দিতে হবে। দিনের পর দিন সেন্ট্রাল গভর্নমেন্ট তার ইডি সিবিআই সহ বিভিন্ন এজেন্সিগুলিকে দ্বারা যে ইনভেস্টিগেশনগুলো করছেন, একটাও ইনভেস্টিগেশন সফলভাবে কন্ডাক্ট হচ্ছে না, বছরের পর বছর ধরে চলছে, কোনো রকমের মুখ দেখানোর জন্য একটা চার্জশিট ফাইল করছে, তাতে আলটিমেটলি মানুষের মধ্যে ট্রাস্ট ডেফিসিট তৈরি হচ্ছে। আজকে জ্যোতিপ্রিয় মল্লিকও ছাড়া পেয়ে গেলেন, পার্থ চ্যাটার্জিও ছাড়া পেয়ে গেলেন, অনুব্রত মণ্ডলও ছাড়া পেয়ে গেলেন। কিছু বললেই বিজেপির অ্যাডভোকেটরা এসে বলবেন যে আরে জেল ইজ এক্সেপশন, বেল ইজ রুল। ঘটনা হচ্ছে যে বেল ইজ রুল সেটা সকলেই জানে, কিন্তু তুমি তাহলে এত বছর ধরে ইনভেস্টিগেট করে তুমি কী সমাধান বার করলে? আজও সারদা মামলা অসমাপ্ত, আজও নারদা মামলা অসমাপ্ত। যাদের ক্ষতি হওয়ার তো তারা হয়েছে, যারা চাকরি প্রার্থী তারা চাকরি পাচ্ছে না, যারা ডিএ মামলার যারা ডিএ প্রাপ্য ডিএ তারা পাচ্ছে না, নতুন পরীক্ষাগুলি হচ্ছে না, বহু জায়গায় ভ্যাকেন্সি, আজকে চিকিৎসা ব্যবস্থার ভ্যাকেন্সিগুলো নিয়ে ওবিসি মামলাটা পেন্ডিং হয়ে আছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন সুপ্রিম কোর্টকে প্রেশারাইজ করছে না যে টাইমলি ম্যানারে এই যেগুলো পাবলিক সার্ভিস রিলেটেড মামলা সেগুলো যাতে তাড়াতাড়ি সলভ করা হয়? এটা তো ল মিনিস্ট্রিকেও দেখতে হবে। তো বাংলায় যদি গভর্নমেন্টটা চেঞ্জ করতে হয় তাহলে দিল্লির সমর্থন দরকার। আমার যেটা মনে হয় যে দিল্লির সমর্থন সঠিকভাবে এখানে নেই। তারা হয়তো মানসিকভাবে একটা বলে দিচ্ছেন, মোরালি সাপোর্ট দিচ্ছেন, কিন্তু মেশিনারিটাকে অপারেট করবার জন্যে সেই আবার ওই ইডি সিবিআই এনআইএ যখনই ঢুকে যাচ্ছে তারপর আবার মামলাটা কিন্তু কোথাও একটা সেটিং হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই আপোষ বা সেটিংয়ের রাজনীতি চলবে ততক্ষণ পর্যন্ত একটা ইনকামবেন্ট গভর্নমেন্টকে কখনোই সরানো যাবে না। এলওপি বা সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ বা যেই আসুন, নতুন কোনো ফেসও যদি আসেন, সবার আগে ইউনাইটেড হয়ে দিল্লির বিজেপির যে সিনিয়র স্টেক হোল্ডাররা রয়েছেন তাদেরকে একমত হতে হবে যে হ্যাঁ আমরা এই গভর্নমেন্টকে সরাতে চাই, আমরা নতুন কিছু আনতে চাই। সেই জায়গায় দায়বদ্ধতাই যদি দিল্লি থেকে না তৈরি হয়
তাহলে আর এখানে শুধুমাত্র লাফালাফি করে তো কিছু হবে না। আর গ্রাউন্ড কানেক্ট প্রয়োজন, মানুষের সমস্যা, লোকাল বিষয়গুলোকে নিয়ে কথা বলুন। প্রত্যেক মিউনিসিপ্যালিটি, প্রত্যেক পঞ্চায়েত, প্রত্যেক জেলা সভাপতিদের কাছে পৌঁছে গিয়ে সেখানকার সমস্যাটা কী সেইটা নিয়ে বলুন। ওই কী শিক্ষামন্ত্রী 100 কোটি টাকা ঝেড়েছে সকলেই জানে। এখন এরকম ইমেজ হয়ে গেছে মানুষের যে আপনি যদি কোনো মানুষের কাছে যান যে আমি অমুক পার্টি থেকে এসেছি, আপনি যে পার্টিই করুন, তৃণমূল, বিজেপি, সিপিএম, যেই আপনি বলবেন যে আপনি নেতা, সঙ্গে সঙ্গে লোকে ধরে নেবে আপনি চোর, যে হ্যাঁ এর পরেরটা বলুন। তো ফলে নেতা এবং চোর এই দুটো একটা মানে কমপ্লিমেন্টারি টার্ম হয়ে গেছে। তো শুধুমাত্র টাকা চুরি, ক্ষমতা চুরি এই দিয়ে আর মানুষকে বোঝানো যাবে না। মানুষ এখন যেটা করছে পার্সোনালাইজড সার্ভিস। আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক ইন্টারেস্টিং প্রকল্প রয়েছে, সেগুলো বিজেপি চাইলেই আমাদের এখানকার ধরুন স্টার্ট আপদের জন্য বিভিন্ন লোন প্রকল্প রয়েছে, কিংবা হেলথ সেক্টরেও তাদের অনেক কিছু রয়েছে, সেটা যদি তারা এনফোর্স করাতে পারে, পার্লামেন্টের কাছে তো সেই ক্ষমতাটা রয়েছে, পার্লামেন্ট তো মানে সোল ডিসক্রিশনারি পাওয়ার হোল্ড করে বহু জায়গায়, তাহলে পার্লামেন্টারি পাওয়ারটা ব্যবহার করে তারা যে যে জায়গাগুলো সলভ করার দরকার সেই জায়গাগুলো সলভ করুক। সেইটা না করে শুধুমাত্র মানে চিৎকার চেঁচামেচি করে আর সভা সমিতি করে ডেপুটেশন দিয়ে এই ফর্ম্যালিটির রাজনীতি এখন আর করা যাবে না। তার কারণ তৃণমূল কংগ্রেস নিজেই ফর্ম্যালিটির রাজনীতি করেন। এক সময় এগুলো হতো চিঠির উত্তরে চিঠি, মেলের উত্তরে মেল, কিন্তু এখন এই চিঠি, মেল, ডেপুটেশন দিয়ে কী হবে? আরজিকর আন্দোলনে 10 দফার দাবি ডেপুটেশন দেওয়া হয়েছিল, তার মধ্যে একটা অভয়ার বিচার, সেটা হচ্ছে 18 তারিখ জাজমেন্ট হয়ে যাবে, ঝামেলা মিটে গেল। তারপর হোয়াট নেক্সট? রিফরমেশনগুলো কোথায়? কিচ্ছু রিফরমেশন হয়নি। এই যে জায়গাটা মানে ওই কথা বলতে হলে বলতে হবে ডেপুটেশন তো দেওয়া হয়েছে, 10 দফা দাবি, আইএএস মনোজ পান্ত এক গাল হেসে বলেছেন সব আমি শুনছি, কিছুই শোনেননি। না নতুন রিক্রুটমেন্ট হয়েছে, না ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপমেন্ট হয়েছে, না সেন্ট্রাল রেফারেল সিস্টেমের প্রপার কোনো পাইলট প্রজেক্ট রান করানো হয়েছে, না এই করাপশানগুলো, মেডিসিনগুলো, স্বচ্ছতার কথা বলা হয়েছে, ট্রান্সপারেন্সির জন্য কিছুই করা হয়নি। শুধু ফিঙ্গার পয়েন্টিং করলে তো হবে না, আর কতগুলো চিঠি দিলে হবে না, অ্যাকশন প্ল্যান প্রয়োজন। দাদা, পরের মাসে আমরা দেখছি যে মোহন ভাগবত আসছেন 10 দিনের সফরে। কোথাও কি সত্যি কেন্দ্রের তরফ থেকে রাজ্যের যে যারা বিজেপি সংগঠন রয়েছে তাদের উপর আস্থা হারিয়ে ফেলেছেন বলে আরএসএসকে দায়িত্ব দিচ্ছেন? দেখুন, সেটা বিজেপির অভ্যন্তরীণ কী কারণে তিনি আসছেন সেটা মানে, যদিও বিজেপি এবং আরএসএস সম্পূর্ণ দুটো আলাদা সংগঠন, এবং আরএসএস এখানে দীর্ঘদিন ধরেই রয়েছে, এবং আরএসএসের একটা প্যাসিভ সমর্থনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দীর্ঘদিন ধরেই ছিল, সে কথা অনস্বীকার্য, রাজনৈতিক বিশ্লেষকরা সকলেই জানেন সেটা। কিন্তু ঘটনা হচ্ছে এখন তিনি কেন আসছেন? প্রবাবলি আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে 1 কোটি মেম্বার তৈরি করার যে বেঞ্চমার্ক সেট করা হয়েছিল সেটা আদ্যন্ত ফেল করেছে, এবং একাধিকবার ডেডলাইন এদিক ওদিক করেও তাদের নিজস্ব পারফরমেন্স তারা ফুলফিল করতে পারেনি। এটা শুধু আমি বলছি না, এটা তারা নিজেরাও বলছে, অফিসিয়ালি আনঅফিসিয়ালি বিভিন্ন জায়গায় তারা এটা নিয়ে সহমত যে গ্রাউন্ডে সদস্যতা অভিযানটা মানে যতটা আশা করা হয়েছিল সেইভাবে হয়নি। এবার কেন হয়নি? তারা ট্রাভেল শুটিং দরকার, এবং গ্রাউন্ডের একটা প্রপার সার্ভে দরকার। এই মুহূর্তে বিজেপির যে থিঙ্ক ট্যাঙ্কগুলো বাংলায় অপারেট করে তার মধ্যে সমস্যা, আমি বহুবার তাদেরকে বলেছি যে বাংলায় রাজনীতি করতে গেলে বাঙালিকে বুঝতে হবে। এখানে ওই নর্থ ইন্ডিয়ান ইডিওলজি নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিকে ম্যানিপুলেট করা সম্ভব নয়। আমাদের এখানে আপনি যদি আইটি সেল বলুন, কিংবা এদের যে থিঙ্ক ট্যাঙ্কগুলো রয়েছে যেগুলো ব্যাক এন্ড অর্গানাইজেশন, স্ট্র্যাটেজিক অর্গানাইজেশন যেগুলি, সেখানে আপনি বাঙালি হাতে গুনে পাবেন। বেশিরভাগ ক্ষেত্রেই অন্য রাজ্য, অন্য শহর থেকে নিয়ে আসে। এবার সেই জায়গাটায় যেটা হচ্ছে যে বাঙালিকে তারা যথাযথভাবে বুঝতে পারছেন না, সেই কারণে তাদের করা পোস্ট, তাদের লেখা কোনো আর্টিকেল, কিংবা তাদের বানানো কোনো, আমি যদি ধরেই নিই যে সেটা প্রোপাগান্ডা ছবি, সেই প্রোপাগান্ডাটা সঠিকভাবে এক্সিকিউট হচ্ছে না। এবং আবারও বলছি যে হিন্দুত্ববাদী সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হিন্দুদের অধিকারের জন্যে যে বা যারা লড়াই করছেন একদমই ঠিক কথা বলছেন, তার কারণ আমরা একটা খুব অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতিতে এখন রয়েছি। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আজকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাটে হিন্দুত্ববাদী সংস্কৃতিকে যেভাবে আমি একজন হিন্দুকে জাগ্রত করতে পারবো, বাংলার বাঙালি হিন্দুকে সেইভাবে জাগ্রত করা যাবে না। বাংলার বাঙালি হিন্দু এবং মুসলিমের ডেমোগ্রাফিটা এমনভাবে ব্লেন্ডেড হয়ে রয়েছে এবং এটা ঐতিহাসিকভাবে হয়ে রয়েছে, তো বাংলায় বাঙালিয়ানাটাকে আগে সঠিকভাবে বুঝতে হবে এবং বাঙালির নিজস্ব প্রয়োজনীয়তাটাকে বুঝতে হবে। ফলে সাংস্কৃতিকভাবে সুপার ইম্পোজ করে দিয়ে যেটা করবার তারা চেষ্টা করছে, সেই জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপিকে বলেন বহিরাগত পার্টি। তার কারণ ভাঙা ভাঙা বাংলায় এসে 4টে লোক কথা বলবে, ভুল বাংলায় কথা বলবে, কিংবা এমন কিছু বলবে যেটা বাংলা সংস্কৃতির পরিপন্থী, তখনই তৃণমূল আবার একটা কাউন্টার ক্যাম্পেইন নামাবে, ওই জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। বিজেপিকে
মানুষের মনে তৃণমূল তৈরি করে দিয়েছে যে এরা হচ্ছে বাংলা ও বাঙালি সংস্কৃতির বিরোধী, এবং মানুষ সবাই মানে তৃণমূল কংগ্রেস বলে যে আমরা ভোটে জিতছি ইত্যাদি। আসলে ভোটে তারা জিতছে হচ্ছে একমাত্র তার কারণ কোনো প্রপার অল্টারনেটিভ মানুষ পাচ্ছে না। যদি সত্যিই একটা প্রপার অল্টারনেটিভ পেতো এবং ভোটটা যদি সঠিকভাবে হতো, এই যে লুটতরাজ চলছে এইটা না করে যদি সঠিকভাবে তারা ভোটটা কন্ডাক্ট করানো হয়, যেভাবে ভোটের আগের রাতে বিডিও বিএলআরওকে সরিয়ে দিয়ে যেভাবে ভোটিং চলে সেইটাকে বন্ধ করলে যদি অথেন্টিক এবং ট্রান্সপারেন্ট ভোট হয়, তাহলে তৃণমূল যতটা গর্জন দেখাচ্ছে রেজাল্টে ততটা গর্জন দেখাতে পারতো না। তার জন্য স্বচ্ছ ইলেকশন দরকার এবং সম লড়াই দরকার। এখন অসম লড়াই হচ্ছে, কারণ মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি যতই আমরা তাদের মধ্যে একটা ভার্সেস বলি যে এ ভালো ও ভালো, আসলে তো দুটোই একই দলের রিপ্রেজেন্টেশন। আইদার মমতা থাকবেন অথবা মমতা যদি রিজাইন করেন, সরে যান বা রিটায়ারমেন্ট হয়ে যায়, তাহলে অভিষেক ব্যানার্জি আসবেন। কিন্তু হু ইজ দ্য অপোজিশন, তা কার সাথে লড়াইটা করবো? এটা তো ওদের নিজেদের ঘরের মধ্যে ঘর হয়ে গেছে। তো সেই জায়গায় প্রপার মুখ দরকার, এবং যেই মুখটা বাঙালি বা আমাদের পশ্চিমবঙ্গের যারা ভোটার তারা যাতে বুঝতে পারে, যেটা মমতা ব্যানার্জির সাথে একটা বিরাট ইমোশনাল কানেক্ট আছে আমাদের বাংলার মেয়েদের। আপনি যতই বলুন না কেন, তারা যখন ভোটটা দিতে যায় দিদির মুখটা তাদের কাছে মনে পড়ে, এবং সেই ব্র্যান্ডিংটা তারা দিনের পর দিন বছরের পর বছর করে আসছে। সব জায়গাতেই যে আমরা বলি না যে সুলভ শৌচালয় থেকে চিড়িয়াখানা, সব জায়গাতেই মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া এবং অনুপ্রেরণাটা কেন লেখা, এর একটা ডেডিকেটেড স্ট্র্যাটেজিক কাজ আছে। এই যে 12-13 বছর ধরে মানে এই যে বাংলা নিজের মেয়েকে চায়, এই যে একটা গুরুত্বপূর্ণ ক্যাম্পেন লাইন, এই জায়গাটার মধ্য দিয়ে তৃণমূল যেটা সফলভাবে করেছে মানুষের মনে, মমতা ব্যানার্জি বাংলার সঠিক রিপ্রেজেন্টেশন, এই একটা ধারণা তৈরি করেছে। তাহলে আমাকে যদি আদর্শগতভাবে সেই ধারণাকে ভাঙতে হয় উইথ ফ্যাকচুয়াল ডেটা, শুধুমাত্র মমতা আপনি চোর বা অভিষেক আপনি চোর এইটা বললে তো হবে না, আমাকে ফ্যাকচুয়ালি কারেক্ট করে একটা ডেফিনিট পলিসি তৈরি করতে হবে যে আমি কি করব। আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডারের অনেক সমস্যা, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের কাউন্টার একটা তুমি নিয়ে এসো, তুমি স্টার্ট আপ কালচারের কাউন্টার একটা তুমি নিয়ে এসো, তুমি যদি মনে করে থাকো যে স্বাস্থ্যসাথী সঠিকভাবে কাজ করছে না, তাহলে তারা একটা সমাধান দাও। মানুষ সিম্পল, মানুষ এখন পার্সোনালাইজড বেনিফিট চায়। এখন ওই মানে প্রত্যেকটা মানুষ এখন রাজনীতির ক্ষেত্রে অন্তত তারা খুব স্বার্থান্বেষী। আমাদের এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে তারা নিজেরটা বোঝার চেষ্টা করছেন যে আমি কি পাচ্ছি। যতই হয়ে যাক না কেন, একটা ছেলে বা মেয়ে যখন ভোট দিতে যাচ্ছে, সে দেখছে আরে আমি তো বেকার ভাতাটা পাচ্ছি 1000 টাকা করে, বা আমি তো লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছি 1000 টাকা করে, আমি তো কন্যাশ্রীটা পেয়েছি বছরে একবার করে। এই মানসিকতা থেকে তারা কিন্তু ভোটিংটা দিচ্ছে। কেউ বলছে আমি তো ট্যাপটা পেয়েছি, কেউ বলছে আমার বাড়ির ক্যান্সারের পেশেন্ট তো স্বাস্থ্যসাথীতে বিনা পয়সায় হয়ে গেল। তাহলে তার মানেটা কি? তৃণমূল কংগ্রেসের একটা বড় ফ্যান বেস যেটা রয়েছে, মানে এখানকার ফ্যান বেস মানে ইলেকটোরাল ফ্যান বেস, তারা কমপ্লিটলি হচ্ছে বেনিফিশিয়ারি বিভিন্ন গভর্নমেন্ট প্রকল্পের। এবার সেই প্রকল্পের কিছু সাইড এফেক্টস রয়েছে। সাইড এফেক্টসটা কিছুই না, আমাদের ওভারঅল যে ডেভেলপমেন্টসটা, মানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টস, এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট কিংবা লার্জার ভিশন সেট করা যাচ্ছে না, সেটা একটা সাইড এফেক্টস। তো সাইড এফেক্টটাকে হাইলাইট করো, সাইড এফেক্টটাকে হাইলাইট করে কনস্ট্রাকটিভ পলিসি নিয়ে এসো, মানুষকে বোঝাও যে এটা ভালো, কিন্তু এটার মানে রোগও আছে কিছু, সেই রোগগুলোকে নিরাময় করে আমি একটা নতুন কিছু নিয়ে আসছি। সেইটা যতক্ষণ না আসছে, হাজারো ডেপুটেশন, হাজারো ইমেল, হাজারো চিঠি দিয়েও তৃণমূল কংগ্রেসকে গদিচ্যুত করা যাবে না। দাদা, প্রতি বছর রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্যিক সম্মেলন হয়, কিন্তু সেরকমভাবে শিল্প তো আমরা দেখতেই পাই না। তো এই যে মমতা সরকার থাকাকালীন, মানে এখনও আছেন, 26-এ যদি উনি আবার ফিরে আসেন কিংবা অন্য দল আসে, এই যে একটা গ্যাপ থেকে যাচ্ছে শিল্পর দিক থেকে, অন্য সরকার এলে সেই যে খামতি, সেই খামতিটাকে পূরণ করার জন্য কতটা খাটতে হবে রাজ্যকে? দেখুন, নতুন কোনো পলিটিক্যাল পার্টি যদি টেক ওভার করে, নতুন করে যদি গভর্নমেন্ট তৈরি করে, তাদের অনেকগুলো সমস্যা ফেস করতে হবে। প্রথম যেটা ফেস করতে হবে সেটা হচ্ছে ম্যাসিভ করাপশনের যে ডিস্টেবিলিটিটা তৈরি হয়েছে এই মুহূর্তে সিস্টেমের মধ্যে, এবং একটা প্রচণ্ড পরিমাণে রাজস্বে ঘাটতি আছে। ক্রমাগত এই বাজেট ডেফিসিট হতে হতে এবং বিভিন্ন জায়গায় প্রচুর দেনা রয়েছে আমাদের স্টেট গভর্নমেন্টে, সেটা বাজেট ডকুমেন্টস দেখলেই দেখা যাবে। এই দেনাটা মোকাবিলা করাটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় যে চ্যালেঞ্জটা ফেস করতে হবে নতুন গভর্নমেন্টকে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশের ওপরে মানুষের একটা মানে যারা ইনভেস্টার আর কি, তাদের একটা ট্রাস্ট ডেফিসিট রয়েছে। প্রচুর বড় বড় কোম্পানি যারা এখান থেকেই হয়তো কলকাতা থেকেই তাদের শুরু হয়েছিল, তারা কলকাতা থেকে এক্সিট করে যাচ্ছে। তার কারণ তাদের মনে একটা আতঙ্ক রয়েছে যে এই বুঝি টাকা চাইলো, এই বুঝি মেরে দিল, টাকা না দিলে আমার অফিস ভাঙচুর করলো, এই করলো। এই যে একটা থ্রেট পারসেপশন তৈরি হয়েছে, সেটার জন্য সবার আগে একজন ইনভেস্টারকে আমাকে মনে আস্থা জোগাতে হবে যে না, এই পরিবেশটা আপনার জন্য সঠিক, আপনি ব্যবসা করুন না। এখানে একটা ভুল
ব্যাপার তৈরি হয়ে থাকে। ধরুন আমি ব্যাংক থেকে 1 লক্ষ টাকা লোন নিয়ে একটা ব্যবসা শুরু করলাম, প্রথমেই আমার থেকে যদি আপনি 25,000 টাকা কাটমানি নিয়ে নেন বা 30,000 টাকা কাটমানি নিয়ে নেন, তাহলে আমি ব্যবসার কস্টটা মানে চালাবো কী করে? তখনই তো নন পারফর্মিং অ্যাসেট হয়ে যাচ্ছে এবং আমার তখন দেনা হয়ে যাচ্ছে, ব্যবসা ডুবে যাচ্ছে, ব্যাংকের ক্ষতি আমার ক্ষতি, মাঝখান থেকে আপনি 25-30,000 টাকা কাটমানি নিয়ে গেলেন। আপনি যদি আমাকে রাদার এনকারেজ করেন যে ব্যবসাটা ঠিকভাবে করতে, যদি আমার 1 লাখ টাকা বিনিয়োগ করে একদিন এটা 10 লাখ টাকার রেভিনিউ আমি আর্ন করতে পারি, তখন তো আমি এমনি আপনাকে স্পন্সর করতে পারি, ইলেকটোরাল ফান্ডে আমার ট্যাক্স বেনিফিট রয়েছে, তা সেই ব্যবস্থা তো আমার রয়েছে। তাহলে ব্যবসাটাকে বাড়তে দিন না, তারপরে আপনি স্পন্সরশিপের জন্য যান। তারপরে মানে একজন ব্যবসায়ী, একজন সাধারণ মানুষ, তিনি যদি দেখেন যে আমি কোথাও থেকে বেনিফিট হচ্ছি, আমি তাহলে তাকে তার রিটার্নটা দেবো না কেন? কিন্তু আমাকে আপনি কাজটাই করতে দেবেন না, ব্যবসাটাই করতে দেবেন না, কিছু কাজ করতে গেলেই আপনি আমার 50% আমাকে দেনায় ডুবিয়ে দেবেন, তাহলে তো কোনো কাজই এখানে হবে না। সেকেন্ড চ্যালেঞ্জ যেটা ফেস করতে হবে সেটা হচ্ছে এই ট্রাস্ট ডেফিসিটটাকে মোকাবিলা করা। এবং থার্ড যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের পুরো গভর্নমেন্ট বা পাবলিক সার্ভিস ডেলিভারি সিস্টেমটাকে পুরো পিন্ডি চটকে দিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। তার কারণ হচ্ছে, প্রথম কথা, এই মুহূর্তে মানে অধিকাংশ গভর্নমেন্ট অফিস সঠিকভাবে ফাংশন করে না, এবং প্রত্যেক গভর্নমেন্ট অফিসের মধ্যে নেপোটিজম এবং ফেভারিটিজমের বাই প্রোডাক্ট প্রচুর ঢুকে রয়েছে, এরকম যারা অমুক নেতার জ্যাঠামশাই, তমুক নেতার কাকা, এইগুলো লেফটের আমলে শুরু হয়েছিল, এখন এই ঘুষখোর কাটমানির যুগে এগুলো আরও বেড়েছে। তার ফলে যেটা হয়েছে যে মন্ত্রণালয় যাই বলুক না কেন, গ্রাউন্ডে এই করাপশনটাকে মোকাবিলা করতে অন্তত 3 থেকে 4 বছর সময় লাগবে, এবং তার জন্যে কিছু কড়া পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপটা আবার কতটা সঠিকভাবে মানুষ নিতে পারবে, মানে আমাকে পেনাল্টি আনতে হবে, পরিষ্কার ব্যাপার, এবং ডিরেক্ট বেনিফিশিয়ারির কথা নিয়ে আসতে হবে। এখন যেগুলো ভায়া ইনস্টিটিউশন হচ্ছে, ভায়া ইনস্টিটিউশন না গিয়ে ডিরেক্ট বেনিফিশিয়ারি, আমি যদি একটা লোন নিতে চাই ডিরেক্ট আমার অ্যাকাউন্টে আসবে, মাঝখানে কোনো ইন্টারমিডিয়ারিজ রাখা যাবে না। এইটা করলে আবার বেশ কিছু লোকজন তখন খাড় খেয়ে যেতে পারে, কারণ এখানে রাজনীতিটাকে একটা ব্যবসায় পরিণত করে দেওয়া হয়েছে, যে আমি একটা মাঝখানে একটা মিডলম্যান হয়ে থাকবো, কিছুই করবো না, মাঝখান থেকে কিছু টাকা নিয়ে চলে যাবো। এই যে মিডলম্যান কালচার, এইটা বাংলার সমস্ত রকম ইনস্টিটিউশনকে বেশ খানিকটা ঝামেলায় ফেলেছে। তো যে কোনো গভর্নমেন্ট এলে ট্রাস্ট ডেফিসিট তৈরি করা এবং এই স্ট্রিনজেন্ট কিছু পলিসিজ আনতে হবে, যাতে এই করাপশনটাকে মোকাবিলা করা যায়। করাপশনকে মোকাবিলা না করতে পারলে যারা ওই পাবলিক সার্ভিস ডেলিভারি সিস্টেমে রয়েছে, আপনি যাকেই বসান না কেন, আপনিও যদি নিজে গিয়ে বসেন, আপনি একটা সুন্দর অর্ডার দিলেন, দারুণ পলিসি আনলেন, বাট হু উইল এক্সিকিউট করবে যে আইএএস আইপিএসরা, তারা তো আবার সেই মানে পুরনো লিগেসিটা বহন করে, তাই তো অভ্যেস ওটা। মানে এই যে একটা অদ্ভুত মানে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন হয়ে গেছে, যে আমি যে দায়বদ্ধ একজন সরকারি কর্মচারী হিসেবে, সেটাই তো এখানে ভুলে গেছে। সেই জায়গা থেকেই নতুন চ্যালেঞ্জের সূচনা। এখন দেখা যাক 2026-এ কী হয়। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।